রমজান শুরুর আগে অস্থির নিত্যপণ্যের বাজার, সংকট সয়াবিন তেলের। নিরপেক্ষ ভোট হলে বিএনপি রাষ্ট্র ক্ষমতায় আসবে, বললেন আব্দুস সালাম। বিয়ের আশ্বাসে ধর্ষণ করে অন্যজনকে বিয়ে, বাসর ঘরে গ্রেপ্তার যুবক। এবং সর্বশেষ জানাবো, বেইলি রোড অগ্নিকাণ্ডের 1 বছর, থেমে আছে মামলা তদন্তের গতি। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। রমজান শুরুর আগেই অস্থির নিত্যপণ্যের বাজার, সংকট সয়াবিন তেলের। রমজানের নিত্যপণ্যের বাজার নিয়ে রীতিমতো সয়াবিন তেল আতঙ্ক পেয়ে বসেছে ভোক্তাদের। প্রায় 2 মাস ধরে সরবরাহ সংকটে থাকা সয়াবিন তেলের বাজার এখনো স্বাভাবিক হয়নি। এর সঙ্গে দাম বেড়েছে গরুর মাংস, মুরগি, শসা, লেবু ও বেগুনের। বাজার সংশ্লিষ্ট ব্যক্তিরা বলেছেন, পবিত্র রমজানে সয়াবিন তেল চাহিদার তুলনায় বেশি আমদানি হয়েছে। তাহলে কেন এই পরিস্থিতিতে পড়তে হবে? এদিকে রমজানকে উপলক্ষ করে বাজারে মাছ, মুরগি, লেবু, শসা, বেগুনের দাম কিছুটা বেড়েছে। রাজধানীর বিভিন্ন বাজারের সরেজমিনে খোঁজ নিয়ে জানা যায়, কোম্পানি ডিলাররা পর্যাপ্ত তেল সরবরাহ করছে না। শুধু তাই নয়, বোতলজাত সয়াবিনের সঙ্গে নানা পণ্য নেওয়ার শর্ত জুড়ে দিচ্ছেন। এদিকে রমজান শুরুর আগে বাজারে গরুর মাংস, মুরগি, মাছ, লেবু, শসা ও বেগুনের দাম বেড়েছে। গত 1 সপ্তাহের ব্যবধানে কেজিতে 10 টাকা থেকে 20 টাকা বেড়ে বাজারে প্রতি কেজি ব্রয়লার মুরগি 200 টাকা থেকে 210 টাকা, সোনালী মুরগি 280 টাকা থেকে 310 টাকায় বিক্রি হতে দেখা গেছে। এছাড়া প্রতি কেজি গরুর মাংস 750 থেকে 800 টাকায় বিক্রি হয়েছে, যা গত সপ্তাহের তুলনায় কেজিতে 20 থেকে 30 টাকা বেশি। মাংসের পাশাপাশি বাজারে সব ধরনের মাছের দামই কেজিতে 10 থেকে 20 টাকা বাড়তি দরে বিক্রি হতে দেখা গেছে। প্রতি বছর রমজানের আগে নিত্যপণ্যের বাজারে যে আগুন ভাব থাকে, এবার তা নেই। সয়াবিন তেল ও আরো 2-1টি পণ্য বাদে খেজুর, চিনি, ছোলা সহ অন্যান্য পণ্যের বাজার এখন পর্যন্ত স্থিতিশীল আছে। গতকাল বাজারে একাধিক ব্যবসায়ী জানিয়েছেন, ক্রেতারা রমজানের শুরুতে বাজারে কেনাকাটা করার জন্য হুমড়ি খেয়ে পড়েন। যে কারণে বাজারে হঠাৎ করে বিভিন্ন পণ্যের চাহিদা বেড়ে যায়, ফলে দামও বাড়ে। প্রয়োজনের অতিরিক্ত পণ্য না কিনলে রমজানের 1 সপ্তাহের মধ্যে সব পণ্যের দামই স্বাভাবিক হয়ে যাবে। নিরপেক্ষ ভোট হলে বিএনপি রাষ্ট্র ক্ষমতায় আসবে, বললেন আব্দুস সালাম। বিএনপি চেয়ারপারসন উপদেষ্টা আব্দুস সালাম বলেছেন, বিএনপি জনগণের দল, জনগণই বিএনপির শক্তি। আওয়ামী লীগে অনেক বড় দল ছিল, তারপরও বিএনপির জনপ্রিয়তা দেখে নিরপেক্ষ ভোট দিতে ভয় করেছে তারা। জোর করে ক্ষমতায় ছিল। মানুষের দীর্ঘদিনের দাবি ছিল নিরপেক্ষ সরকারের অধীনে সুষ্ঠু ও অবাধ নির্বাচন। বর্তমান ইউনূস সরকারের কাছে আমাদের দাবি, তারা যেন কোনো দলের পক্ষ না নেয়। মানুষের মনে যাতে সরকারের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন না জাগে। নিরপেক্ষ ভোট হলে বিএনপি রাষ্ট্র ক্ষমতায় আসবে। জেলা বিএনপি যুগ্ম আহ্বায়ক শহীদুল ইসলামের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন অনেকে। বিএনপিকে গণতান্ত্রিক দল হিসেবে উল্লেখ করে বিএনপির এই নেতা বলেন, অনেকেই বলে থাকেন বিএনপি দলের মধ্যে গণতন্ত্রের চর্চা হয় না। সেই সব নিন্দুকদের বলবো, আজকে নওগাঁ সদর উপজেলা ও পৌর বিএনপির কাউন্সিল দেখার জন্য এখানে এসে দেখে মনে হচ্ছে যেন কোনো ইউনিয়ন পরিষদ কিংবা জাতীয় নির্বাচনের ভোট হচ্ছে। নেতাকর্মীরা উৎসবমুখর পরিবেশে ভোট দিচ্ছে, কোনো কলহ হট্টগোল নেই। বিএনপি দেশের পাশাপাশি দলের মধ্যে গণতন্ত্র চর্চা করে থাকে। এদিকে নওগাঁ সদর উপজেলা বিএনপির সভাপতি পদে দাওয়ান মোস্তাক আহমেদ এবং সাধারণ সম্পাদক পদে আসমা আল কাফি তুহি নির্বাচিত হয়েছেন। এছাড়া নওগাঁ পৌর বিএনপির সভাপতি ও সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন মিজানুর রহমান ও দিদারুল ইসলাম। নওগাঁ শহরের নওজোয়ান মাঠে সদর উপজেলা ও পৌর বিএনপির দ্বিবার্ষিক সম্মেলনের 2য় পর্বে তাদের নাম ঘোষণা করা হয়। কাউন্সিলরদের ভোটে তারা নির্বাচিত হয়েছেন। এছাড়া কাউন্সিলরদের ভোটে সদর উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদকের 2টি পদে নির্বাচিত হয়েছেন খালেদ হাসান ও রফিকুল ইসলাম। পৌর বিএনপির সাংগঠনিক 2টি পদে কাউন্সিলরদের ভোটে নির্বাচিত হয়েছেন মহসিন আলী ও শহীদুল ইসলাম। কাউন্সিলরদের ভোটের মাধ্যমে সদর উপজেলা ও পৌর বিএনপির নতুন নেতৃত্বে নির্বাচনের লক্ষ্যে সকাল 10টা থেকে বিকাল 3টা পর্যন্ত শহরের পিটিআই সরকারি প্রাথমিক বিদ্যালয় ও কেডি সরকারি উচ্চ বিদ্যালয়ে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। ভোট গণনা শেষে সন্ধ্যায় শহরের নওজোয়ান মঞ্চে সম্মেলন মঞ্চ থেকে বিজয়ীদের নাম ঘোষণা করেন জেলা বিএনপির আহ্বায়ক আবু বকর সিদ্দিকী। দলীয় সূত্রে জানা যায়, নওগাঁ সদর উপজেলা বিএনপির সর্বশেষ দ্বিবার্ষিক সম্মেলনের মাধ্যমে কমিটি গঠিত হয়েছিল 2012 সালে এবং পৌর বিএনপির সম্মেলনের মাধ্যমে কমিটি গঠিত হয়েছিল 2010 সালে। অর্থাৎ প্রায় 1 যুগ পর সদর উপজেলা এবং 14 বছর পর পৌর বিএনপির সম্মেলন অনুষ্ঠিত হলো। সম্মেলন ঘিরে নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ উদ্দীপনা দেখা যায়। বিয়ের আশ্বাসে ধর্ষণ করে অন্যজনকে বিয়ে, বাসর ঘরে গ্রেপ্তার যুবক।
ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে ধর্ষণের অভিযোগে এক প্রতারক প্রেমিককে ধর্ষণ মামলায় বাসরাতে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার এই ধর্ষককে আদালতে সোপর্দ করা হলে আদালতের নির্দেশে তাকে জেল হাজতে প্রেরণ করা হয়। মামলার এজাহার সূত্রে জানা গেছে, উপজেলার উচাখিলা ইউনিয়নের হরিয়াখালী গ্রামের আব্দুস সালামের পুত্র আবুল কালাম প্রতিবেশী চাচাতো বোন আবু হানিফার নাবালিকা কন্যা আক্তার ওরফে রোজেনার সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে তোলেন। বিয়ের আশ্বাস দিয়ে ওই নারীকে ধর্ষণ করায় সে অন্তঃসত্ত্বা হয়ে পড়ে। বিষয়টি এলাকায় জানাজানির পর প্রতারক প্রেমিক অন্যত্র পার্শ্ববর্তী গৌরীপুর উপজেলার নাওড়া গ্রামের এক তরুণীকে বিয়ে করে। প্রতারক কালামের বিয়ে করার খবর এলাকায় জানাজানির পর আবু হানিফা তার কন্যাকে ধর্ষণ করার অন্তঃসত্ত্বার অভিযোগে ঈশ্বরগঞ্জ থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে বৃহস্পতিবার রাতে একটি মামলা দায়ের করেন। পুলিশ রাতেই নিজ বাড়ি হতে ধর্ষক কালামকে গ্রেপ্তার করে থানায় নিয়ে যায়। স্থানীয় সূত্র জানায়, বৃহস্পতিবার রাতে নববধূকে নিয়ে কালাম যখন বাসর ঘরে প্রবেশ করে ঠিক সেই মুহূর্তে পুলিশ তাকে গ্রেপ্তার করে। ওসি ওবায়দুর রহমান জানান, গ্রেপ্তারকৃত ধর্ষণের অভিযুক্ত কালামকে আদালতে প্রেরণ করা হলে আদালত তাকে জেল হাজতে প্রেরণ করে। বেইলি রোড অগ্নিকাণ্ডের 1 বছর, থেমে আছে মামলা তদন্তের গতি। গত বছরের 29শে জানুয়ারি রাজধানীর বেইলি রোডের ভয়াবহ অগ্নিকাণ্ডে নিভে যায় নারী শিশুসহ 46 জনের প্রাণ। ব্যস্ত নগরে সেই ভবনের আগুন নিভে গেলেও ক্ষত মুছে যায়নি ভুক্তভোগী পরিবারগুলো। তীব্র কষ্ট বুকে নিয়ে এখনো নানাভাবে স্মরণ করছেন তাদের প্রিয়জনকে। একই সঙ্গে তারা শুনিয়েছেন রাষ্ট্রের প্রতি আক্ষেপ ও হতাশার কথা। এই ঘটনায় বছরগুলো এখনো জমা পড়েনি তদন্ত প্রতিবেদন। শিগগিরই জমা দেওয়ার কোনো আশাও দিতে পারেনি মামলা তদন্ত কর্মকর্তা। ফলে আইনের ইঁদুর বিড়াল খেলায় পরিণত হওয়ার শঙ্কায় পড়েছে ভুক্তভোগী পরিবারগুলো। জানা গেছে, এই আগুনের ঘটনায় তৎকালীন রমনা মডেল থানার উপপরিদর্শক মোহাম্মদ শহীদুল ইসলাম, ভবনের মালিক, রেস্টুরেন্টের মালিক ও ব্যবস্থাপকদের অবহেলা এবং রাউজকের নিয়ম বহির্ভূত কাজকে দায়ী করে 34-এর ক, 307, 338, 436, 427, 109 ও 34 ধারায় 4 জনকে এজাহারনামীয় ও অজ্ঞাত আরো অনেককে আসামি করে রমনা থানায় মামলা দায়ের করেন। এ মামলায় পর্যন্ত 8 জনকে গ্রেপ্তার করা হয়েছে। তবে মামলার 8 জনই বর্তমানে জামিনে আছেন। বর্তমানে মামলাটির তদন্ত করছে সিআইডি। সর্বশেষ গত 4 ফেব্রুয়ারি এ মামলা তদন্ত প্রতিবেদনের তারিখ পিছিয়ে আগামী 11 মার্চ নির্ধারণ করেছে আদালত। মামলার এজাহারে বলা হয়, গত 29শে ফেব্রুয়ারি রাত 9টা 45 রমনা মডেল থানাধীন নিউ বেইলি রোডের গ্রিন কোজি কটেজ নামক 7তলা ভবনের নিচতলায় চুমুক নামের রেস্টুরেন্ট থেকে গ্যাস সিলিন্ডার বিস্ফোরিত হয়ে অগ্নিকাণ্ড ঘটেছে এবং প্রচন্ড ধোঁয়া সৃষ্টি হয়। মুহূর্তের মধ্যে আগুন ও ধোঁয়া পুরো ভবনের বিভিন্ন ফ্লোরে ছড়িয়ে পড়ে। ভবনের বিভিন্ন ফ্লোরে থাকা রেস্টুরেন্টে আগত নারী, পুরুষ, শিশু এবং অন্যান্য দোকানে আগত ক্রেতা ও ভবনের কর্মরত লোকজনের শোর, চিৎকার, আগুনের লেলিহান শিখা থেকে বাঁচার জন্য আর্তনাদ এবং প্রাণ বাঁচানোর জন্য মানুষের দ্রুত ছোটাছুটি এবং উৎসুক জড়তার কারণে ভবনের আশপাশের এলাকায় প্রচুর লোকজনের সমাগম হয়। এ ঘটনায় মোট 46 জন মারা যান। এজাহারে আরো বলা হয়, ভবনটিতে কর্তৃপক্ষের যথাযথ অনুমোদন ছাড়া বেশ কয়েকটি রেস্টুরেন্ট এবং দোকান ভাড়া দেয়। ওই রেস্টুরেন্টগুলো যথাযথ নিরাপত্তা ব্যবস্থা ব্যতীত রান্নার কাজে গ্যাসের সিলিন্ডার এবং চুলা ব্যবহার করে। রান্নার কাজে ব্যবহারের জন্য ভবন স্বত্বাধিকারী এবং ম্যানেজারের যোগসাজশে চুমুক ফাস্ট ফুড, কাচ্চি ভাই রেস্টুরেন্ট, মেজবানি রেস্টুরেন্ট, খানাস ফ্ল্যাগশিপ, স্টেট ওভেন, জেস্টি, হাক্কা ঢাকা, শেখ হলি, ফয়সাল জুসবার, ওয়াফেল বে, তাওয়াজ, পিৎজা ইন, ফোকো ও এস্ট্রোশিয়া নামের রেস্টুরেন্ট মালিকরা ভবনটির নিচতলায় বিপুল পরিমাণে গ্যাস সিলিন্ডার মজুত করে এবং জননিরাপত্তা তোয়াক্কা না করে অবহেলা, অসাবধানতা, বেপরোয়া, তাচ্ছিল্যপূর্ণ এবং বিপজ্জনকভাবে এই গ্যাস ব্যবহার করে আসছিল। ভবনটির নিচতলায় থাকা রেস্টুরেন্টে রান্নার কাজে ব্যবহার করা গ্যাস অবহেলা ও অসাবধানে মজুত করে রাখা হয়। উল্লেখ করে অভিযোগে আরো বলা হয়, এই গ্যাস সিলিন্ডার বিস্ফোরিত হয়ে অগ্নিকাণ্ডের সৃষ্টি হয় এবং এই আগুনের তাপ ও প্রচন্ড ধোঁয়া পুরো ভবনে ছড়িয়ে পড়ে, যার ফলে বিভিন্ন ফ্লোরে অবস্থিত রেস্টুরেন্ট ও দোকানে অবস্থানকারী লোকজন আগুনে পুড়ে ও ধোঁয়া শ্বাসনালীতে ঢুকে শ্বাসরুদ্ধ হয়ে মারা যায় এবং গুরুতর আহত হন বলে স্থানীয় লোকজন জিজ্ঞাসাবাদে জানা যায়। প্রাথমিকভাবে আরো জানা যায়, ভবনটি আবাসিক ভবন হিসেবে নির্মিত হলেও পরবর্তী সময় আসামিরা ভবনের বিভিন্ন ফ্লোরের ব্যবসায়ীরা ব্যবসা চালানোর জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছ থেকে বাণিজ্যিক সনদ সংগ্রহ করেন। ভবনটির যেসব ফ্লোরে রেস্টুরেন্ট আছে সেসব রেস্টুরেন্টের মালিকরা রান্না করার জন্য গ্যাস সিলিন্ডার বা চুলা ব্যবহার করার উদ্দেশ্যে ফায়ার সার্ভিস অফিস থেকে কোনো অনুমতিপত্র গ্রহণ করেনি। এছাড়াও তারা অগ্নি নির্বাপনের জন্য পর্যাপ্ত ফায়ার এক্সটিংগুইশার সহ অন্যান্য ফায়ার ফাইটিং যন্ত্রপাতি রাখেনি। এমনকি ভবনে ফায়ার এক্সিট সিঁড়িও নেই। প্রিয় দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন।